আমাদের আজকের গল্প তিন গোয়েন্দা সিরিজের প্রাচীন মূর্তি, লিখেছেন লেখক রাকিব হাসান। প্রথম প্রকাশ মে 1992, ভলিউম 16, পার্ট 3। তাতেই রাজি তিন গোয়েন্দা। মোট কথা, যখনই হোক যেতে পারলে খুশি। মিস্টার সাইমনকে জানালো হলো, টাকা বের করে দিলেন তিনি। 3টা টিকিট কেটে নাও। প্লেন ছাড়তে অনেক দেরি, ততক্ষণ বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করারও নেই। বই পড়ে সময় কাটানোর সিদ্ধান্ত নিল ওরা। এয়ারপোর্টের বুক কাউন্টার থেকে 3টে পেপার ব্যাগ বই কিনলো তিনজনে। রবিন কিনলো একটা মিউজিকের উপর লেখা বই, মুসা কিনলো দেশি বিদেশি খাবারের বই, আর কিশোর কিনলো মেক্সিকান ইতিহাসের উপর লেখা বই। অ্যাজটেক যোদ্ধাদের ব্যাপারে অনেক কিছু লেখা আছে ওতে। এক সময় মুখ তুলে মুসা বলল, প্লেন হাইজ্যাকের খবরটা বাড়িতে জানাবো ফোন করে? না না, দরকার নেই। তাড়াতাড়ি হাত নাড়ল কিশোর। শুনলেই যাবে গাবড়ে। আমাদের যাওয়া বন্ধ করে দিতে পারে। আমরা চলে যাওয়ার পর শুনলে শুনুক গে, তখন আর ফেরাতে পারবে না। চাচি এখন শুনলে একদম যাওয়া বন্ধ। অনেকক্ষণ হলো মিস্টার সাইমন চলে গেছেন। ফোন করলেন তিনি। কিশোর গিয়ে দৌড়ল। একটা জরুরি খবর জানালেন, একজন সত্যিকারের অ্যাজটেক যোদ্ধার বংশধরকে খুঁজে বের করেছি। না না, চমকে উঠো না। আমরা যাকে খুঁজছি এ লোক সেই লোক নয়। অ্যাজটেক তো আর একজন নয় মেক্সিকোতে। কিছু তথ্য জানতে পারলাম ওর কাছে, তোমাদের কাজে লাগবে। ও হ্যাঁ, আগে আর একটা কথা বলিনি। লোকটা বিমানের মেকানিক, বাহুতে উল্কি দিয়ে অ্যাজটেক যোদ্ধার ছবি আঁকা। অনেক প্রশ্ন করেছি লোকটাকে। বাড়ি মেক্সিকোতে। পিন্টো আলেবারো নামে কাউকে চেনে না, তবে টিকা আলেবারো নামটা পরিচিত। টাস্কোর কাছে চমৎকার একটা হাসিয়েন্ডার নাম টিকা আলবারো। ওখানে নাকি কয়েক বছর কাজ করেছে সে। ইচ্ছে হলে ওখানে গিয়ে খোঁজ খবর করতে পারো। সত্যিকারের অ্যাজটেক যোদ্ধার ব্যাপারে প্রশ্ন করতে করতে আরেকটা নাম জানলাম, সিনো ডা স্টেপানো। লোকটাকে দেখিনি, নাম শুনেছি। কোথায় থাকে জিজ্ঞেস করলো কিশোর। বলতে পারলো না। পুরনো প্রত্নতাত্ত্বিক স্পটগুলোতে নাকি ঘুরে বেড়ান, প্রচুর খোঁড়াখুড়ি করেন। প্রত্নতাত্ত্বিক? হ্যাঁ। আরো কয়েকটা কথার পর লাইন কেটে দিলেন ডিটেকটিভ। ফিরে এসে তথ্যগুলো বন্ধুদের জানালো কিশোর। সিনো ডা স্টেপানো না, আর্কিওলজিস্ট। দীর্ঘশ্বাস ফেলল মুসা। তার মানে তাকে খুঁজে তুমি বের করবেই? আর তার অর্থ হলো আমার নিস্তার নেই। পুরানো ওই পিরামিডগুলোর মাথায় আমাকে চড়িয়েই ছাড়বে। প্লেন ছাড়ার সময় হলো অবশেষে। ছাড়ার পরই চমৎকার খাবার দেওয়া হলো। অনেক রাত খাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়ল ওরা। ঘুম ভাঙল পরদিন সকালে, রোববার। স্টুয়ার্টসের ঘোষণা করলো 20 মিনিটের মধ্যেই মেক্সিকো সিটিতে ল্যান্ড করবে বিমান। দ্রুত বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো 3 গোয়েন্দা। জানলা দিয়ে তাকিয়ে দেখলো বিমান বন্দরের উপর চক্কর মারছে বিশাল বিমানটা। ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। নামলো বিমান। মুসা প্রস্তাব রাখলো, চলো ট্যাক্সি নিয়ে শহরটা আগে ঘুরে দেখি। এখনই হোটেলে যাওয়ার কোনো দরকার নেই। কাজ চালানোর মতো কিছু শব্দ শিখে এসেছে তিনজনই। ভাঙা ভাঙা স্প্যানিশে কথা বলল একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে। হাসলো লোকটা ওদের উচ্চারণ শুনে। দেখেই বুঝে গেছে ট্যুরিস্ট। মেক্সিকোতে স্বাগত জানালো। বলল কোনো অসুবিধা হবে না, দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে দেখিয়ে তারপর নিয়ে যাবে হোটেলে। গাড়িতে চড়লো 3 গোয়েন্দা। এয়ারপোর্ট এলাকা থেকেই বেরিয়ে একটা চড়া রাস্তায় উঠল ড্রাইভার। দুপাশে পুরনো স্প্যানিশ দাচের বাড়িঘর, খোলা বাজার। মাঝে মাঝে মাথা তুলে রেখেছে বিরাট উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট হাউস। খুব বেশি পুরনো লাগছে না। মুসার কণ্ঠে হতাশা সুর। যেন আশা করেছিল
এক লাফে 1000 কিংবা 1500 বছর আগের পৃথিবীতে চলে যেতে পারবে। তাই নাকি? হাসলো ড্রাইভার। পুরনো এলাকায় যেতে চাও? নিয়ে যাব। কিছুক্ষণ এ পথ ও পথ ঘুরে অসংখ্য মোড় নিয়ে মস্ত একটা চত্বরে এসে পৌঁছল ওরা। ড্রাইভার বেশ গর্বের সঙ্গে জানালো, উত্তর দিকে ওই যে গির্জাটা দেখছো, অনেক পুরনো। 1667 সালে মহান অ্যাজটেক মন্দিরের ধ্বংসস্তূপের উপর তৈরি হয়েছিল। বিশাল বাড়িটাকে আগ্রহ নিয়ে দেখতে লাগলো 3 গোয়েন্দা। চত্বরের আরেক ধারে লম্বা আরেকটা বাড়ি দেখালো ড্রাইভার। ওটা ন্যাশনাল প্যালেস। তার উল্টো দিকে চত্বরের অন্য এক ধারে রয়েছে প্যালাসিও মিউনিসিপ্যাল এবং একটা তোরণের নিচে এক সারি ছোট ছোট দোকান। হ্যাঁ, খুশি হয়ে বলল মুসা, এই জায়গাটা বেশ পুরানো। হঠাৎ আরেকটা ট্যাক্সি ওদের গাড়ির পাশ কাটালো। জানলা দিয়ে বেরিয়ে এলো একটা হাত। সাদা একটা রুমাল নেড়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইলো যেন 3 গোয়েন্দার। সংকেত! প্রায় চিৎকার করে উঠল কিশোর। জলদি ওই গাড়িটার পাশে নিয়ে যান, ড্রাইভারকে নির্দেশ দিল কিশোর। প্যাডালে চেপে বসলো ড্রাইভারের পা, লাফ দিয়ে আগে বাড়লো গাড়ি। সাঁ করে চলে এলো অন্য গাড়িটার পাশে। ভেতরে কে আছে দেখার চেষ্টা করলো 3 গোয়েন্দা। পলকের জন্য লোকটাকে চোখে পড়লো কিশোরের। অবাক হয়ে গেছে। ল্যারি কংক্লিন, বন্ধুদেরকে বলল সে। অন্য লোকটা মনে হয় মেক্সিকান। এই 2 জন বসেছে পেছনের সিটে, সামনের সিটে রয়েছে আরো 2 জন। একজন ড্রাইভ করছে। হঠাৎ সামনের গাড়িটা সরে এসে কিশোরদের গাড়ির পথ রুদ্ধ করে দিল। ঘ্যাচ করে ব্রেক কষতে বাধ্য হলো ড্রাইভার। সামনের গাড়িটাও থেমে গেল। এক ঝটকায় খুলে গেল সামনের প্যাসেঞ্জার সিটের দরজা। নেমে এলো ড্রাইভারের পাশে বসা লোকটা। কিশোরদের গাড়ির কাছে এসে ওদের ড্রাইভারের নাকের সামনে একটা ব্যাজ আর একটা আইডেন্টি তুলে ধরে বলল, পুলিশ, দরজা খোলো। আস্তে করে হাত বাড়িয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল বিস্মিত ড্রাইভার। উঠে বসলো লোকটা। তোমাদেরকে অ্যারেস্ট করা হলো। কেন? তো তাতে শুরু করলো ড্রাইভার। আমি বেআইনি কিছু করিনি। থানা গেলেই বুঝবে কি করছো, ধমক দিও বলল লোকটা। চালাও। জট করে পরস্পরের দিকে তাকালো কিশোর আর রবিন। ঢোক গিলল মুসা। ব্যাপারটা কোনো চালবাজি। কংক্লিনকে গ্রেপ্তার করবে কেন পুলিশ? বেআইনিভাবে বিমান নামানোর দায়ে? বিশ্বাস করতে ইচ্ছে হলো না কিশোরের। ফিসফিসিয়ে বন্ধুদেরকে বলল, মনে হয় শয়তানি, পালাতে হবে, নামো। মাথা ঝাঁকালো মুসা। সামনের লোকটা কিছু বোঝার আগেই নিজের ব্যাগের হাতল চেপে ধরে এক ঠেলায় খুলে ফেল দরজা। ঝাঁপ দিয়ে পড়ল রাস্তায়। তার পরপরই রবিন, সবার শেষে কিশোর। 3 জনের হাতেই ব্যাগ। নেমে আর একটা মুহূর্ত দেরি করল না। পেছন ফিরে দিল দৌড়। চেঁচিয়ে উঠল ড্রাইভারের পাশে বসা লোকটা। ফিরেও তাকালো না 3 গোয়েন্দা। ঢুকে পড়ল গাড়ির ভিড়ে। সবই চলমান। প্রায় একই সঙ্গে একাধিক হর্ন বেজে উঠল। ব্রেক কষার পর টায়ারের তীক্ষ্ণ আর্তনাদ উঠল। ধাক্কা দেওয়া থেকে ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করছে গাড়িগুলো। একে বেঁকে দৌড় দিয়েছে ছেলেরা। যে করেই হোক ও পাশের চত্বরে গিয়ে পৌঁছতে চায়, কিন্তু যানবাহনের জন্য অসম্ভব মনে হচ্ছে কাজটা। বুঝলো এভাবে হবে না। শেষে এক বুদ্ধি বের করলো কিশোর। রবিন আর মুসাকে নিয়ে হাত তুলে এক সারিতে দাঁড়িয়ে গেল গাড়ির নাকের সামনে। থেমে গেল সামনের কয়েকটা গাড়ি। পেছনের গুলো আর এগোতে পারলো না। অবাক হয়েছে চালকেরা। কেউ কেউ গাল দিয়ে উঠল। যারা কিশোরদেরকে দেখছে তারা বুঝতে পারলো রাস্তা পেরোনোর চেষ্টা করছে ওরা, যদিও এভাবে রাস্তা পেরোনোর নিয়ম নয়। টিএনএজারগুলো সবসময় খ্যাপাটে, উল্টাপাল্টা কাজ করে বসে। তাছাড়া এই 3টেকে মনে হচ্ছে বিদেশি, বোধ হয় আমেরিকান। অকাজ তো করবেই। যাই হোক, সুযোগ পেয়ে একটা মুহূর্ত আর দেরি করলো না কিশোর। ছুটতে শুরু করলো। রবিন আর মুসা তার পেছনে। রাস্তা পেরিয়ে এলো এক দৌড়ে। আবার চলতে শুরু করলো গাড়ির সারি।
ল্যারি যে গাড়িটাতে রয়েছে সেটাকে কোথাও আর দেখা গেল না। একটা সুটকেসের উপর বসে কপালের ঘাম মুছে বলল মুসা, খাইছে, আর একটু হলেই চাকার নিচে চলে যেতাম। এমন কাজ আর করতে বলবে না কখনো। ঠিক, আর একটু হলেই মারা পড়েছিলাম, রবিন বলল হাঁপাতে হাঁপাতে। কিশোরও হাঁপাচ্ছে, এছাড়া আর কিছু করারও ছিল না। বাধ্য এখন, বেঁচে তো আছি। হাত নাড়ল সে। আসল কথা বলো, গাড়িটার নাম্বার নিয়েছো? মাথা নাড়ল মুছা। পারেনি। আমি নিয়েছি, রবিন জানালো। আমি শুধু দেখেছি, মুসা বলল। হলুদ রঙের একটা সেডান, বাঁ পাশে পেছনের দরজায় মোটা একটা আঁচড়ের দাগ, কোনো কিছুর সঙ্গে ঘষা লাগিয়েছিল। আমিও দেখেছি, কিশোর বলল। যাক, চমৎকার কিছু সূত্র মিলল। গাড়িটা বের করা যাবে, পুলিশকে জানানোর দরকার। চলো। খালি একটা ট্যাক্সি দেখে হাত তুলে ডাকতে যাবে কিশোর, এই সময় একটা গাড়ি এসে থামলো ওদের পাশে। জানালা দিয়ে বেরিয়ে এলো একটা পরিচিত মুখ, সেই ড্রাইভার যার গাড়িতে বিমানবন্দর থেকে উঠছিল ওরা। হাত নেড়ে ডাকলো, এসো। গাড়ি চালাতে চালাতে লোকটা বলল, কিছু দূর পিস্তল দেখিয়ে নিয়ে গেল আমাকে, তারপর নেমে ওদের গাড়িতে উঠে চলে গেল। হারামজাদা। তারপর আমাদের খুঁজতে এলেন আপনি? মুসার প্রশ্ন। হ্যাঁ, যদি এখানে না পেতেন হোটেলে চলে যেতাম, নাম তো জানি হোটেলের। লোকটা তাহলে পুলিশ নয়? কিশোর জিজ্ঞেস করলো। আরে না, আস্ত শয়তান। কিন্তু ব্যাপারটা কি বলো তো? আমাকে নয়, আসলে তোমাদেরকে আটকাতে চেয়েছিল লোকটা। সব গোপন না করে কিছু কিছু কথা ড্রাইভারকে জানালো কিশোর। প্লেন হাইজ্যাক করে কংক্লিনকে কিডন্যাপ করা হয়েছে বলল। হলুদ গাড়িটাতে যে আমেরিকান লোকটাকে আটকে রাখা হয়েছে সেই ল্যারি কংক্লিন, একথাও জানালো। মাথা দোলালো ড্রাইভার। তাহলে তো পুলিশকে জানানো দরকার। তাই জানাবো, থানায় চলুন। আমার মনে হয়, মুসা বলল, রুমাল নেড়ে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছিল ল্যারি, আমাদের নজরে পড়তে চাইছিল। কিশোর, রবিন বলল, ব্যাপারটা বেশি কাকতালীয় হয়ে গেল না? একেবারে আমাদের সামনে এসে পড়ল ল্যারি, আর জায়গা পেল না। মোটেও কাকতালীয় নয়, কিশোর বলল। হয়তো ওকে রেখে আসার সময় পায়নি বেটারা, তাই গাড়িতে নিয়ে ঘুরছে। আমাদের পিছে লেগেছিল, এয়ারপোর্ট থেকে অনুসরণ করেছে। এখানে এসে গাড়ি থামিয়ে নকল পুলিশ অফিসারের ছদ্মবেশে আমাদেরকেও কিডন্যাপ করতে চেয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, তুড়ি বাজালো রবিন। তাই করেছে। আরেকটা ব্যাপারে শিওর হয়ে গেলাম, এত কিছু যখন করছে তার মানে অ্যাজটেক যোদ্ধা সত্যি খুব দামি। গেটের কপালে বড় করে লেখা রয়েছে পুলিশিয়া। ভেতরে গাড়ি ঢোকালো ড্রাইভার। পুলিশ চিফ ডাও মার্কাসের সঙ্গে দেখা করলো 3 গোয়েন্দা। মন দিয়ে ওদের কথা শুনলেন তিনি, রিপোর্ট লিখে নিলেন, তারপর জানালেন, স্টার্টসের রিপোর্ট আমরাও পেয়েছি। প্লেন সহ পাইলট ল্যারি কংক্লিংকে কিডন্যাপ করা হয়েছে। প্লেনটা আমাদের এয়ারপোর্টে নামেনি। তোমরা বলছো ল্যারিকে দেখেছো, তার মানে অন্য কোথাও নেমেছে। ছোট প্লেন তো, নামার জায়গার অভাব নেই। ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না। গাড়ির নম্বর রেখে কাজই করেছ। ল্যারি কংক্লিনের ছবিও আমরা পেয়েছি। এখনই অ্যালার্ট করে দিচ্ছি সমস্ত পয়েন্টগুলোতে। নিশ্চিন্তে হোটেলে চলে যাও। আর একটা অনুরোধ করবো স্যার, কিশোর বলল। 2 লোককে খুঁজে দিতে বলবো যদি এ শহরে থাকে। একজনের নাম পিন্টো অ্যালভারো, সুটকেস থেকে ছবি বের করে দেখালো। আরেকজনকে চিনি না, শুধু নাম শুনেছি, আর্কিওলজিস্ট সিনোড দা স্টাপানো। ছবিটা কার বলতে পারবো না, তবে ওই দুজনেরই কোনো একজন হতে পারে। চেষ্টা করবেন, কথা দিলেন চিফ। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ওরা। ট্যাক্সিতে উঠে হোটেলে যাওয়ার নির্দেশ দিল ড্রাইভারকে। ঘুমিয়ে পড়েছিল, টেলিফোনের শব্দে জেগে গেল কিশোর। ফোন এসেছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। চিফ মার্কাস। কে? কিশোর বাসা, এখনই চলে এসো। তোমাদের পাইলট ল্যারি কংক্লিনকে পাওয়া গেছে। তাই? কোথায়? এখানেই বসে আছে, আসছি। মুসা আর রবিনও
মুসা আর রবিনকেও খবরটা জানালো কিশোর। তাড়াতাড়ি দেরি হয়নি তো বলল। মুসা মন্তব্য করলো, বাহ, দারুণ পুলিশ ফোর্স তো, সাংঘাতিক দক্ষ। নিচে নেমে একটা ট্যাক্সি ডেকে উঠে পড়লো তিনজনে। থানায় চলল ল্যারি। পাইলটকে দেখে আনন্দে প্রায় চিৎকার করে উঠল মুসা। আন্তরিক হ্যান্ডশেক চলল। তিন গোয়েন্দার সঙ্গে হাত মেলালো ল্যারি। সমস্ত ঘটনাটা শুনতে চাইল কিশোর। বিধবস্ত লাগছে লম্বা একহারা লোকটাকে। মুখে চড়া হাসি। বলল, লোকটা যে কোন দিক দিয়ে উঠলো দেখেইনি। গাড়ির উপর বুঝতেল ঠেসে ধরে বলল, টু শব্দ করো না প্লেন চালাতে। কি আর করবো, অনুমতি নিলাম, তারপর উঠলাম। তবে আমি শিওর ছিলাম আমাকে খুঁজে বের করবেই তোমরা, কিছুতেই পিছু ছাড়বে না। আজ সকালে রুমালটা দেখি একটা কাজের কাজ করেছিলেন, কিশোর বলল, নইলে কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, মাথা জাকালো ল্যারি। ওরা আমাকে হুমকি দিল, পালানোর চেষ্টা করলে মরবো। মরতাম কিনা জানি না, তবে বেরোনোর কোনো সুযোগই পাইনি। তাই তোমাদেরকে হুঁশিয়ার করার পয়লা সুযোগ যেটা পেলাম কাজে লাগালাম। টেলিফোন বাজলো। তুলে নিয়ে কানে ঠেকালেন চিপ। কথা বলতে লাগলেন। কিশোরের কানের কাছে মুখ সরিয়ে এনে ফিস ফিস করে ল্যারি বলল, লোকগুলো অ্যাস্টেক যোদ্ধার জিনিসের পেছনে লেগেছে। আমার কাছ থেকে কথা আদায়ের চেষ্টা করেছে। আমি জানি কিনা জিজ্ঞেস করেছে। ওদের কথা থেকে বুঝলাম জিনিসটা খুবই দামি। কথা শেষ করে রিসিভার নামিয়ে রাখলেন চিপ। ল্যারি বলতে থাকলো, যে লোকটা আমাকে কিডন্যাপ করেছে তার নাম বলতে পারবো না। শহরের বাইরে একটা বাতিল খামারের কাছে মাঠে নামার নির্দেশ দিল। মুখোশ পরা আরও কয়েকজন লোক অপেক্ষা করছিল ওখানে। প্লেন থেকে আমাকে নামিয়ে নিয়ে গিয়ে একটা গাড়িতে তুলল। শহরে নিয়ে এলো। একটা বাড়িতে ঢুকিয়ে প্রশ্ন শুরু করলো। ওদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে আমাকে। তোমাদের কথাও জিজ্ঞেস করেছে। তোমরা মেক্সিকোতে আসবে এ কথাও বলতে আমাকে বাধ্য করেছে ওরা। তারপর বের করে নিয়ে গিয়ে আবার গাড়িতে তোলা হলো আমাকে। বোধহয় বাড়িতে একা ফেলে যেতে সাহস হচ্ছিল না, যদি পালাই। এয়ারপোর্টে নিয়ে গেল। বসে রইল তোমাদের আসার অপেক্ষায়। তোমরা এলে, তখন থেকেই তোমাদের পিছু নিয়েছে। তোমাদেরকেও ধরে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। ভাবলাম সেটা ঠেকাতে হবে। বেপরোয়া হয়ে গিয়েই রুমাল দেখিয়ে ইঙ্গিত করেছিলাম যাতে হুঁশিয়ার হয়ে যাও। খুব ভালো কাজ করেছিলেন, রবিন বলল। তা না করলে লোকটাকে সত্যি সত্যি পুলিশ অফিসার ভাবতাম আমরা, আটকা পড়তাম। ওই লোকটাও ওদের দলের একজন, ল্যারি বলল। আমরা তো বেরিয়ে পালালাম, তারপর কি করলো জিজ্ঞেস করলো কিশোর। হলুদ গাড়িটা চলতে শুরু করলো। তোমাদের গাড়িটাকে কিছু দূর আসতে বাধ্য করলো নকল পুলিশ অফিসার। তারপর নেমে আবার আগের বাড়িতে উঠলো। আমাকে নিয়ে গেল ল্যাগুনিলা মার্কেটে। ওখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করেছে। ভাগ্যিস গাড়ির নম্বরটা রাখতে পেরেছিলে। লোকটাকে আবার দেখলে চিনতে পারবেন? মনে হয় না। আমাকে বাড়িটাতে ঢোকানোর পর অন্য ঘরে গিয়ে মুখোশ খুলে ছদ্মবেশ নিয়েছিল সব কজন, এটা আমার ধারণা। তবে ওগুলো ওদের আসল চেহারা বলে চিনতে পারবো। একটু আগে চিপকে বললাম সে কথা। ও আচ্ছা, যে লোকটা আপনাকে কিডন্যাপ করলো তাকে চিনেছেন? না, ও একবারের জন্য মুখোশ খোলেননি। তবে তার কথা বুঝলাম মিস্টার রেডফোর্টের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। লোকটা বেটে, কালো চুল, চেহারা আমরাও দেখতে পারিনি। আপনি আর কিছু লক্ষ্য করেছেন? করেছি, দাঁত স্বাভাবিক নয়, তেড়া বেড়া, একটার উপর আরেকটা উঠে এসেছে। এই কথাটা ধরলেন চিপ। দাঁতের রং কেমন বলুন তো? লাল, আর সামনের দুটো দাঁত পোকায় খাওয়া। প্যাশ প্যাশ করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি জানলেন কি করে? মাথা দোলালেন মার্কাস। বোধহয় চিনতে পেরেছি। ওর নাম গুডু টেরিয়ানো। একটা অপরাধী দলের নেতা। হেন কুকর্ম নেই যা ওরা করে না। জেল খেটেছে কয়েকবার, পুলিশের খাতায় নাম আছে। যে বাড়িটা থেকে আপনাকে উদ্ধার করা হয়েছে মিস্টার কংক্লিন, ওটা ওদের বাড়ি নয়, এক বুড়ির।
পুলিশ দেখেই বুড়ি ওদেরকে সাবধান করে দিয়েছে, আমার বিশ্বাস পালানোরও সুযোগ করে দিয়েছে সেই, নইলে দু একটাকে অন্তত ধরতে পারতামই। যাই হোক, বললেন যখন চোখ কান সজাগ রাখবো, ধরা না পড়ে যাবে কোথায়। ল্যারির কথা মতো সেই মাঠে গিয়ে খোঁজ নিয়েছে পুলিশ, যেখানে নামিয়েছিল সেখানে রয়েছে বিমানটা। সেটা নিয়ে আবার রকি বিচে ফিরে যাবে সে। ওড়ার জন্য অনুমতি দরকার, ব্যবস্থা করে দেওয়ার জন্য চিপকে অনুরোধ করা হলো। ঠিক আছে বললেন চিপ, টেলিফোনের রিসিভার তুলে নিলেন। আর একবার ফিস ফিস করে কিশোরকে বলল, ল্যারি, তোমাদেরকে কোনো সাহায্য করতে পারলাম না, সরি। যা করেছেন অনেক করেছেন, কিশোর বলল। আপনার কিডন্যাপের ঘটনাটা না ঘটলে পুলিশ এত আগ্রহ দেখাতো না, বিপদে পড়ে যেতাম আমরা। পুলিশের গাড়িতে করে চলে গেল ল্যারি। তাকে বিমানটার কাছে পৌঁছে দেওয়া হবে। 3 গোয়েন্দা থানা থেকে বেরিয়ে এলো। আলোচনা করে ঠিক করলো ইউনিভার্সিটি অব মেক্সিকোতে যাবে, খোঁজখবর করবে ডা স্টেপানো নামে আর্কিওলজির কোনো প্রফেসর আছেন কিনা। শহরের বাইরে বিশ্ববিদ্যালয়টা ট্যাক্সি নিল ওরা। পথে অনেকগুলো বাড়ি চোখে পড়ল, সুন্দর রং, কংক্রিটের উপরেও লাল রং করা হয়েছে, চমৎকার লন আর বাগান, উজ্জ্বল রঙের ফুল। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গাড়ি পৌঁছল। অবাক বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল মুসা, খাইছে, দেখো দেখো কি সুন্দর। হা করে তাকিয়ে রয়েছে সে বাড়িটার একধারের মোজাইকের কাজ করা দেওয়ালের দিকে। লাইব্রেরিটা রয়েছে ওখানটাতেই। মোজাইকে আঁকা রয়েছে মস্ত এক দানবীয় মূর্তি একজন ইন্ডিয়ানের। মেক্সিকোর ইন্ডিয়ান আর স্প্যানিশ ইতিহাসের কিছুটা আন্দাজ করা যায় বাকি ছবিগুলো দেখলে। অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের কাছে এসে ড্রাইভারকে থামতে বলল কিশোর। নেমে ভেতরে ঢুকে একজনকে জিজ্ঞেস করলো আর্কিওলজি ডিপার্টমেন্টটা কোথায়। ওই ডিপার্টমেন্টের আরেকজন প্রফেসর ডক্টর হাসিয়ানোর কথা বলে তাকে বলা হলো তিনি হয়তো জানতে পারেন। ভালো মানুষ প্রফেসর হাসিয়ানো, বেশ আন্তরিক। তিনি বললেন, সিনোর, ডা স্টেপানোকে চেনেন? ছবি দেখে শনাক্ত করলেন। বললেন, অনেক দিন দেখা হয় না, বেশি ঘোরাঘুরি করার স্বভাব, এক জায়গায় বেশি দিন থাকে না, স্থায়ী কোনো ঠিকানাও নেই, অন্তত আমার জানা নেই। তাকে খুঁজে বের করার উপায় আছে কি না, এই প্রশ্নের জবাবে প্রফেসর বললেন, পাওয়া খুব মুশকিল। বেশিরভাগ সময় কাটায় প্রাচীন ধ্বংসস্তূপগুলোতে। ইন্টারেস্টিং অনেক প্রাচীন নিদর্শন মাটি খুঁড়ে বের করেছে, তবে নিজে গিয়ে কখনো সরকারি লোকের কাছে কিংবা মিউজিয়ামকে দিয়ে আসেনি ওসব জিনিস। অন্য সব আর্কিওলজিস্টরা যা করে সবসময় অন্য লোকের হাতে পাঠায়। কিশোর বলল, ডক্টর স্টাপনোকে তার খুব দরকার, জরুরি কাজে। হেসে বলল, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে পাওয়াটা খুব কঠিন হবে। তা হবে, কারণ মেক্সিকোতে ধ্বংসস্তূপের অভাব নেই, তার অনেকগুলোই এখনো খোঁড়া হয়নি। কোনটাতে গিয়ে বসে আছে এখন ডক্টর কে জানে। প্রফেসরকে অনেক ধন্যবাদ দিয়ে কিশোর বলল, ঠিক আছে যাই, খুঁজে দেখি গে, ভাগ্য ভালো হলে পেয়ে যাব। ওদেরকে গুড লাক জানালেন হাসিয়ানো। বললেন, স্টেপানোকে পেলে আমার কথা বলো, যেন দেখা করে, কয়েকটা ক্লাস নিতে বলবো, কিছু কিছু বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জ্ঞান তার। বেরিয়ে এলো 3 গোয়েন্দা। গড়ে দেখল কিশোর আজ আর কোথাও যাওয়ার সময় নেই, কাল বেরোবে। সবচেয়ে কাছের ধ্বংসস্তূপটা হলো টিউটিহুয়াকান। ওখানেই বন্ধু ছবিটা তুলেছেন মিস্টার রেডফোর্ড, তাই না? মুসার প্রশ্ন। অ্যাজটেক যোদ্ধার পোশাক পরিয়ে। হ্যাঁ। ফেরার পথে বইয়ের দোকান থেকে একটা ম্যাপ আর একটা চার্ট কিনল কিশোর। হোটেলে বসে বসে 3 জন মিলে চার্ট দেখে বের করতে লাগলো কোন কোন ধ্বংসস্তূপে গাড়িতে করে যাওয়া যায়। রেডফোর্টের তোলা যে ছবিগুলোর প্রিন্ট করে নিয়েছে রবিন, সেগুলো মন দিয়ে দেখতে লাগলো, যদি কিছু বের করতে পারে। যেসব জায়গায় গাড়ি যায় আগে সেখানেই যাই, রবিন বলল। না পেলে তারপর অন্য জায়গায় যাওয়ার কথা ভাববো, কি বলো? মাথা ঝাঁকালো কিশোর। টিটিহুয়াকানের
ব্যাপারে বেশ আগ্রহ দেখালো মুসা। এসব পুরনো ধ্বংসস্তূপ দেখতে খুব ভালো লাগে তার। মানুষের প্রাচীন ইতিহাস জানার প্রচণ্ড কৌতূহল, মাঝে মাঝে তো দুঃখই প্রকাশ করে ফেলে প্রাগ ঐতিহাসিক পৃথিবীতে জন্মালে না বলে। তার জানা আছে টিউটিহুয়াকান হলো টোলটেকদের ধর্ম মন্দির, যেটা পরে জোর করে দখল করে নেয় অ্যাজটেকরা। একটা ছবির উপর আঙ্গুল রেখে বলল সে, এই পিরামিডগুলো খুব উঁচু। হ্যাঁ, রবিন মাথা জাগালো। পিরামিড অফ দ্য সান, সূর্যের পিরামিড। কিশোর বলল, অদ্ভুত নাম না? নাম যাই হোক, হাত নাড়ল মুসা। দয়া করে আমাকে অন্তত ওখানে চড়তে বলো না। পা পিছলালে গেছি, চূড়ায় গিয়ে বসে নেই তো সিনিয়র স্টেপানো। কি জানি, হাসল রবিন। থাকেই যদি যাবে। আচ্ছা, পাহাড় টাহাড় তো খুবই বইতে পারো, ভয় লাগে না? তার মানে উচ্চতা নিয়ে কোনো ফোবিয়া নেই তোমার? পিরামিডে চড়ার ব্যাপারে এত ভয় কেন? সত্যি কথা বলবো, বলো। পিরামিড হলো কি প্রাচীন রাজা রাজাদের কবর, ওখানে ভূত থাকবেই। একেবারে রাজকীয় ভূত, কিশোর বলল। হা হা। না না, ঠাট্টা করো না, সত্যি আছে। ভালোই তো হবে তাহলে। কখনো তো সত্যিকারের ভূত দেখোনি, এবারে দেখা হয়ে যাবে। তার মানে আমাকে পিরামিডে চড়িয়েই ছাড়বে? তুমি তো আর একা উঠবে না, প্রয়োজন হলে আমরাও তোমার সঙ্গে থাকবো। গুম হয়ে গেল মুসা। বুঝতে পারল ওরা তার কথা শুনবে না। পরদিন সোমবার সকালে নাস্তা সেরেই বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। হোটেলের কাছেই একটা রেন্ট কার সার্ভিস রয়েছে, সেখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করলো। একটা কন্টারভিটেবল গাড়ি টিউটিহুয়াকানে চলল। দুপুরের দিকে একটা রেস্টুরেন্ট দেখে নাম পড়ল মুসা, গ্রোটো রেস্টুরেন্ট। খাবার দাবার ভালোই হবে মনে হচ্ছে, চলো ঢুকে পড়া যাক। রেস্টুরেন্টটা কোনো বাড়ির মধ্যে নয়, পাহাড়ের একটা গুহার ভেতরে। একসময় প্রাচীন ইন্ডিয়ানদের একটা গোত্র বাস করতো এখানে। গাড়ি সরিয়ে এনে রাস্তার পাশে পার্ক করলো কিশোর। তিনজনে মিলিয়ে ঢুকে পড়লো গুহার ভেতর। মুসার অনুমান ভুল হয়নি, খাবার সত্যি চমৎকার। একবার খেয়ে আরেক প্রস্ত খাবারের অর্ডার দিল মুসা। তাকে সাবধান করলো কিশোর, বুঝে শুনে খেও, অনেক উপরে উঠতে হবে আমাদের। পেট বোঝায় থাকলে অসুবিধা হতে পারে। সে দেখা যাবে। তাচ্ছিলের ভঙ্গিতে হাত নাড়ল মুসা। অবশেষে পিরামিডের কাছে পৌঁছালো তিন গোয়েন্দা। মিশরীয় পিরামিডের মতো তিনটে দেওয়াল নয়, মেক্সিকোর পিরামিডের দেওয়ালগুলো সমানও নয়। চারটে দেওয়াল এবং ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে ক্রমশ শুরু হয়ে। যতই উপরে উঠেছে চেপে এসেছে দুই পাশ, ফলে চূড়াটা হয়ে গেছে একেবারে চোখা। শত শত ধাপ সিঁড়ি, হা করে তাকিয়ে রইল ওরা। দর্শকের যেমন অভাব নেই, প্রত্নতাত্ত্বিকদেরও কমতি নেই। অসংখ্য জায়গায় খোঁড়াখুঁড়ি চলছে। মুসার আশঙ্কা হতে লাগলো, এভাবে চলতে থাকলে কোন দিন ধসিয়ে দেবে পিরামিডটা। তবে তার আশঙ্কা অমূলক। কোনো কিছু নষ্ট না করে কিভাবে খুঁড়তে হয় জানা আছে আর্কিওলজিস্টদের। কি সর্বনাশ! মুসার দিকে আর চোখে তাকিয়ে বলল রবিন, এসেছিলাম একটা ভুতুড়ে শহর দেখতে, কিন্তু এই যে বাজার বানিয়ে ফেলেছে। রবিনের কথায় কান নেই মুসার, তাকিয়ে রয়েছে চূড়ার দিকে। আরে বাপরে, কি উঁচু! সূর্যের পিরামিড নামটা ভুল রাখেনি, মনে হয় একেবারে সূর্য ছুঁতে চাইছে। ওখানে উঠতে হবে আমাকে। ভয় পাচ্ছ? জিজ্ঞেস করলো কিশোর। ভূতের ভয় আর পাচ্ছি না এখন। এত লোকের সামনে ভূত আসবে না, উচ্চতার ভয়ই পাচ্ছি। এত উঁচুতে উঠতে গিয়ে মাথা ঘুরেই না পড়ে যায়। পড়বে না, কিশোর বলল, যদি ইন্ডিয়ান কায়দা উঠো। ওরা কখনো সিঁড়ির দিকে মুখ করে উঠতো না, পাশ থেকে উঠতো। নামার সময় একইভাবে নামতো। ছাগল ছিল আর কি, মুসা বলল। পাশ থেকে ওঠা তো আরো কঠিন। হয়তো, কিন্তু তাতে পড়বার সম্ভাবনা নেই। সিঁড়িগুলো কি শুরু দেখছো না? তাহলে উঠবেই। হ্যাঁ, সবাই উঠো। ডা স্টেপানোকে পাই আর না পাই,
এত দূরে এসে পিরামিডের চূড়ার সুযোগ ছাড়ব না। এগিয়ে গিয়ে উঠতে শুরু করলো কিশোর। দেখা দেখি রবিনও গেল, সবার শেষে মুসা। কিছু দূর উঠে আর পাশ থেকে ওঠার কথা মনে রইল না তার, কিংবা পরোয়া করলো না। সামনের দিকে মুখ করে উঠতে আরম্ভ করলো। বড় জোর 5 কি 7টা ধাপ পেরিয়েছে, তারপরই পা পিছলালো। সোজা থাকার অনেক চেষ্টা করলো, পারল না, কিছুতেই পড়ে গেল। গড়াতে শুরু করলো শরীরটা। সরাসরি উঠতে গিয়ে সবার আগে চলে গিয়েছিল সে। পেছনে পড়েছিল কিশোর আর রবিন, কারণ ওরা তাড়াহুড়ো করেনি। মুসার পতন ঠেকাতে চেষ্টা করলো ওরা, পারল তো নাই, ওরাও পড়ে গেল। গড়াতে গড়াতে নিচে পড়তে লাগলো 3টে শরীর। চেঁচামেচি শুনে একবার ফিরে তাকিয়েই আবার যার যার কাজে মন দিল। যারা মাটি ঘুরছিল গুরুত্বই দিল না। বোঝা যায় এভাবে গড়িয়ে পড়াটা এখানে নতুন নয়। দেখে দেখে গা সওয়া হয়ে গেছে ওদের। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।